আপনার টি-20 ডেবিউ 11 বছর পর ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য ন্যাশনাল টিম, ইউ আর গোয়িং টু গো দ্য আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অ্যাজ দ্য ক্যাপ্টেন। হঠাৎ সেই সুযোগটা আপনার থেকে কেড়ে নেওয়া হয়। হাউ ডিড দ্যাট মেক ইউ ফিল? কিছু জিনিসের অ্যান্সার কখনোই থাকে না। আমার মনে হয় ওয়ার্ল্ড কাপটাও সেম কাইন্ড অফ একটা জিনিস। যখন বোর্ড থেকে ডিসিশন নেওয়া হয় যে টিম ইন্ডিয়াতে খেলতে যাবে না, প্লেয়ারদেরকে কি কনসাল্ট করা হয়েছিল এবং ইউ অ্যাজ এ ক্যাপ্টেন ডিড দে স্পিক টু ইউ? প্রিভিয়াস বোর্ডে অনেক কিছুই হতো যে অনেক প্লেয়ারের সাথে কনসাল্ট করা হতো না। অ্যাজ এ ক্যাপ্টেন হয়েও আমি অনেক কিছু জানতে পারতাম না। ধরনের ডিফিকাল্ট সময় হু ইজ ইউর বিগেস্ট সাপোর্ট সিস্টেম? বিগেস্ট সাপোর্টার একজনই, সেটা হচ্ছে আমার। ক্রিকেট মাঠে খেললে তো ইউ আর দ্য বস, বাসায় কি আপনি বস? বাসায় আমার কাছে মনে হয় না যে কোনো হাজবেন্ডই বস হতে পারে, বাট চেষ্টা করি বস হওয়ার। জানি না হতে পারে কিনা। সো ক্রিকেট খেলা থেকে রিটায়ার করার পর আপনার কি করার ইচ্ছা? পলিটিক্স? আই ডোন্ট নো। ব্যবসায় আমার দ্বারা হবে না, পলিটিক্স তো একবারে নেই। দেখবেন আমাদের প্লেয়াররা ম্যাক্সিমাম খেলে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা। তো পারফরমেন্সটাও আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের সাথেই হয়। বেস্ট বাংলাদেশি ক্যাপ্টেন অফ অল টাইম, উইনার স্টেজ, লিটন দাস ও সাকিব আল হাসান? ডিফিকাল্ট। আইল গো উইথ মি। এই কনফিডেন্সই টিমের লাগবে। আমি দুইজনের প্লেয়ারের নাম বলবো এবং আপনার বলতে হবে যে হু ইজ বেটার অ্যাকর্ডিং টু ইউ। দিস ইজ ইন টার্মস অফ উইনার স্টেজ, বেস্ট টি-20 ব্যাটার হিসাবে আর কি। ক্রিস গেল আর বিরাট কোহলি? ক্রিস গেল। ক্রিস গেল আর জস বাটলার? ক্রিস গেল। ক্রিস গেল আর বেন স্টোকস? ক্রিস গেল। আচ্ছা, ক্রিস গেল আর সুরেশ রায়না, মিস্টার আইপিএল? ক্রিস গেল। ক্রিস গেল আর এবি ডিভিলিয়ার্স? It will be tricky, but I'll go with Chris Gayle. ওয়াও, ওকে। ক্রিস গেল আর রোহিত শর্মা? Chris Gayle. আচ্ছা, এবার একটা মজার মন্ত্র করি। ক্রিস গেল আর ব্র্যান্ডন ম্যাকালাম? Still Chris Gayle. Oh wow, I think. Chris Gayle or Travis Head? Chris Gayle. Chris Gayle or Yuvraj Singh? Chris Gayle. Chris Gayle or Abhishek Sharma? Chris Gayle. Chris Gayle or David Warner? Anytime Chris Gayle. Last try. Chris Gayle or Shahid Afridi? Chris Gayle. Damn. Crazy, Jack. আচ্ছা, আরেকটা করবো। বেস্ট বাংলাদেশি ক্যাপ্টেন অফ অল টাইম, উইনার স্টেজ, লিটন দাস ও সাকিব আল হাসান? Difficult. I'll go with me. নাইস, নাইস। যাক, আপনাকে একটু ঝামেলার থেকে বাঁচিয়ে দিছি বিকজ নেক্সট ওয়ান ইজ But এটা নিয়ে অনেক কথা হবে আমি জানি। থাকুক বিকজ দ্য নেক্সট ওয়ান, লিটন দাস or তামিম ইকবাল as a captain? রেকর্ডের দিক দিয়ে আমি। নাইস, ভেরি গুড। লিটন দাস or নাজমুল হোসেন শান্ত? এগেন রেকর্ডের দিক দিয়ে আমি। এই কনফিডেন্সই টিমের লাগবে। লিটন দাস or মেহেদী হাসান মিরাজ as captain? এগেন আমি। Hell yeah. লিটন দাস or মাশরাফি মুর্তজা? ভাইয়ার আন্ডারে অনেক দিন খেলেছি, বাট সব ফরম্যাট খেলা হয়নি। সো যদি ওভারঅল আমি এখন স্টিল বলি রেকর্ডের দিক দিয়ে, আমি যে ফরম্যাটগুলোই করেছি রেকর্ড আমার খুবই ভালো। Holy shit. বাট এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে আমি বুঝতে পারতেছি। লিটন দাস or মুশফিকুর রহিম as captain? মি। লিটন দাস or খালেদ মাহমুদ? মি। Oh my goodness, আজকের বেস্ট মোমেন্ট বাই ফার। ওকে, আচ্ছা, লিটন কুমার দাস হচ্ছে বাংলাদেশের জন্য প্রথম টি-20 ডেবিউ করে সাউথ আফ্রিকার সাথে 2015 সালে। আপনার টিমে আশেপাশে স্টার্স, সাকিব, তামিম, ইউ আর সিন অ্যাজ এ উইকেট কিপার রিপ্লেসমেন্ট। তখন মাথায় আসলে কি চলতেছিল টু এন্টার দ্য সুপারস্টার টিম? হোয়াট ডিড ইউ বিলিভ? হোয়াট ওয়াজ দ্য ভিশন ইউ হ্যাড ফর ইয়োরসেলফ? ডেফিনেটলি যাদের সাথে আমি ফার্স্ট ড্রেসিং রুম শেয়ার করেছি তাদেরকে আমি টিভির পর্দায় দেখতাম। এটা একটা বিগ ড্রিম ছিল যে আমি একদিন ন্যাশনাল টিমে খেলবো, অ্যান্ড সাথে সাথে ড্রেসিং রুম শেয়ার করে এটা একটা অনেক বড় পাওয়া ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম একটা মানুষের তো ফিউচারে গোল থাকে। সো যখন ক্রিকেট ক্যারিয়ার স্টার্টিং পয়েন্টে ছিলাম তখন আমার একটা ক্যারিয়ারের ভিশন ছিল যে আমি একদিন ন্যাশনাল টিমে হয়ে খেলবো। তো ওই অপরচুনিটিটা ছিল। অবশ্যই ওই ড্রেসিং রুমে অনেক বড় বড় বিগ নেম ছিল যাদের কাছ থেকে আমি অনেক কিছুই অ্যাজ এ প্লেয়ার সামনে থেকে দেখলে অনেক কিছু শেখা যায় না, তো শেখার মতন জিনিস ছিল। আর অ্যাট দ্য সেম টাইম যে আমার মাথায় যে জিনিসটা চলতো সবসময় যে নিজেকে ভালো করতে হবে। অবভিয়াসলি আন্ডার প্রেশারে তো ছিলাম আমি, কারণ ফার্স্ট টাইম এত বড় একটা ইভেন্টে খেলবো। বাট নিজেকে তৈরি করেছিলাম, কোপ আপ করেছিলাম ওইভাবে যে না, যদি এই অপরচুনিটিটা আসে যেন আমি ভালো কিছু করতে পারি। Were you playing in the middle order outside of the national team তখন? নো, আমি আসলে বাংলাদেশে যত ঘরোয়া ক্রিকেট সবখানেই আমি অ্যাজ
টপ অর্ডারে ব্যাটিং টপ করতাম অর্ডার বাট এজ এ আপনাকে ওপেনার। প্লেস করেছিল 7th, হাউ ডিড দ্যাট? ইটস নট ইজি বিকজ আমি যখন ফার্স্ট টাইম আমি জানতে পারলাম যে এজ এ উইকেট কিপার ব্যাটসম্যান 7-এ ব্যাটিং করবো, সো ওই জিনিসটা আমার জন্য খুব একটা ইজি ছিল না, কারণ অনেকে ভাবে যে পরে ব্যাটিং করাটা ইজি, বাট অ্যাজ এ ওপেনার টস হওয়ার পরে আমি জানি মাইন্ডসেটটা ডিফারেন্ট, যে আমাকে ব্যাটিংয়ে যেতে হবে, বাট আপনি যখন উইকেট কিপিংয়ের পাশাপাশি ব্যাটিং করবেন পরে, ওটা অনেকক্ষণ ড্রেসিং রুমে ওয়েট করতে হয়। তো ওই জিনিসটা প্রথম 2-3টা ম্যাচ আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল, কারণ আমি প্যাড পরে অভ্যস্ত ছিলাম না। তো ওখানে স্ট্রাগল করেছি, বাট আফটার 2 to 3 গেমস এটা হ্যাবিট হয়ে গেছে। নিজের জন্য কি গোল সেট করেছেন? টু মুভ আপ দি অর্ডার, টু প্রুভ ইয়োরসেলফ, হোয়াট ওয়াজ দ্য গোল? না না, ওখানে কোনো অর্ডারে প্রুভিং এর কিছু ছিল না, কারণ আমি যখন ক্রিকেট শুরু করেছি হোয়াইট বল ক্রিকেটে, তখন এজ এ ওপেনার হিসেবেই শুরু করেছি। হ্যাঁ, টেস্টে যায়, কারণ এটা এজ এ উইকেট কিপার আপনি চাইলেও কখনো ওপেনিং ব্যাটিং করতে পারবেন না, বিকজ আপনি 5 দিনের ক্রিকেটে লম্বা সময় ধরে কিপিং করেন, আর কিপিং করলে আপনার এনার্জিটা অনেক ক্ষয় হয়। সো আপনি এনার্জি ধরে রাখার জন্য ম্যাক্সিমাম টিমের উইকেট কিপারে নাম্বার 6-7-এ ব্যাটিং করে ইউজুয়ালি, কারণ এই হিটের ভিতরে যখন আপনি খেলে কিপিং করবেন 100-110 ওভার, ওই 10 মিনিট ব্রেকের ভিতরে আপনার জন্য পসিবল না যে ওখানে যায় ওখান থেকে বড় স্কোর খেলা। তো ওভারঅল মুশফিক ভাইও এই জিনিসটাই করতো, ওয়ার্ল্ডের যত উইকেট কিপার আছে তারা এই জিনিসটাই করতো। জাতীয় দলের সুযোগ পাওয়া খুবই টাফ এবং আপনি সুযোগ পাইছেন অ্যাজ এ রিপ্লেসমেন্ট ব্যাটার ফর মুশফিকুর রহিম, উনার মতো একটা লিভিং লেজেন্ড অফ অল টাইম। হোয়াট ওয়াজ দ্যাট লাইক? মানে হোয়াট ওয়াজ দ্য প্রেশার লাইক তখন? আমার কাছে অলওয়েজ মনে হতো যে আমি একটা অপরচুনিটি পেয়েছি, অপরচুনিটি আমাকে কাজে লাগাতে হবে। অবভিয়াসলি মুশফিকুর রহিম ইজ এ বিগ নেম ফর বাংলাদেশ, সো অ্যাজ এ মিডিয়া বলেন বা অ্যাজ এ মানুষের মুখে বলেন, আহ, আস্তে আস্তে পরে বুঝতে পারলাম না ওই জায়গাটার ভ্যালু কতখানি। সো চেষ্টা করেছি যে ওই জায়গাটা যেন আমি নিজে থেকে পাকাপোক্ত করতে পারি, কারণ অবভিয়াসলি আপনি এটা অ্যাজ এ সেম টাইম আমি যদি আমার জায়গা পাকাপোক্ত করতে পারি তাহলে বাংলাদেশেরই বেনিফিট হবে, বিকজ মুশফিক ভাই অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে খেলতেছে। সো দুই দিক দিয়ে চ্যালেঞ্জ ছিল, বাট আমি কখনো ওই জিনিসটা বদার ফিল করিনি যে আমি কার জায়গায় নিয়ে খেলতেছি, বাট নিজের ক্রিকেটটা অলওয়েজ ইমপ্রুভ করার চেষ্টা করেছি। আপনার টি-20 ডেবিউ 11 বছর পর, ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য ন্যাশনাল টিম এবং আপনার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছিল, ইউ আর গোয়িং টু গো দ্য আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অ্যাজ দ্য ক্যাপ্টেন। হঠাৎ সেই সুযোগটা আপনার থেকে কেড়ে নেওয়া হয়। হাউ ডিড দ্যাট মেক ইউ ফিল? কিছু জিনিসের অ্যান্সার কখনোই থাকে না। আমার মনে হয় ওয়ার্ল্ড কাপটাও সেম কাইন্ড অফ একটা জিনিস, যে আমরা প্রিপারেড ছিলাম হোল 1 বছর ধরে, টিমটাকে গোছানো হয়েছিল ওই অ্যাটলিস্ট যে আমরা ইন্ডিয়া বা শ্রীলঙ্কাতে ওয়ার্ল্ড কাপ খেলবো, ওই মাইন্ডসেট আপ নিয়ে আমরা ছিলাম। আনফর্চুনেটলি যে কারণেই হোক, কারণটা আমি সঠিক জানি না, বাট যে কারণেই হোক যে আমরা ওখানে যেতে পারিনি। বাট অ্যাট দ্য সেম টাইম কিছুক্ষণ খারাপ লাগে, তারপরে আপনার নতুন লাইফ শুরু, পরবর্তী সিরিজ আছে, তারপরে অন্য কোনো খেলা আছে। তো আমার মনে হয় ওভারঅল সব প্লেয়ারই ভুলে গেছে, এবং আমি তো অনেক আগেই ভুলে গেছি জিনিসটা। রাইট। যখন বোর্ড থেকে ডিসিশন নেওয়া হয় যে টিম ইন্ডিয়াতে খেলতে যাবে না, প্লেয়ারদেরকে কি কনসাল্ট করা হয়েছিল এবং ইউ অ্যাজ এ ক্যাপ্টেন ডিড দে স্পিক টু ইউ? প্রিভিয়াস বোর্ডে অনেক কিছুই হয়তো যে অনেক প্লেয়ারের সাথে কনসাল্ট করা হতো না, এজ এ ক্যাপ্টেন হয়েও আমি অনেক কিছু জানতে পারতাম না। মানে ক্রিকেটারদের হাতে জিনিসটা ছিলই না। না, আমাদের কাজ ছিল ক্রিকেট খেলা, আমাদের সবারই চাহিদা ছিল যে আমরা এজ এ প্লেয়ার আমরা ক্রিকেট খেলবো, সেটা যে কোনো জায়গায় হোক। আর ওয়ার্ল্ড কাপের মতন ইভেন্ট কে মিস করতে চায়? রাইট। দ্য সাকিব তামিম এরা, দ্য পঞ্চপাণ্ডব এরা মোটামুটি শেষ এবং আপনারা নতুন একটা এরা গড়ে তুলছেন এবং ইউ হ্যাভ স্যাড যে বাংলাদেশের টিমে বর্তমানকালে ওই সুপারস্টার কেউ নেয় বা সুপারস্টার মেন্টালিটির কেউ নেয়, সেটা আপনি বলতেছেন অ্যাজ এ গুড থিং। ওয়াই সো? আমার কাছে মনে হয় আমরা যে প্লেয়ারগুলো আছি, সুপারস্টার বলতে কি বোঝায়? সুপারস্টার বলতে আপনি একটা পার্সনকে আলাদা করে দেখতেছেন। অবভিয়াসলি আপনি টিমে কত ইম্প্যাক্ট ফেলতে পারেন সেটা আলাদা বিষয়। এখন মোস্তাফিজ একটা টিমের অন্যরকম ইম্প্যাক্ট, বাট সে যদি নিজেকে সুপারস্টার ভাবা শুরু করে, বা আমি যদি তাকে পদে পদে এই জিনিসটা ফিল করে যে তুমি ডিফারেন্ট কিছু, তাহলে ওর রুলস রেগুলেশন সবই চেঞ্জ হয়ে যাবে, সে হয়তো বা ডিফারেন্ট ওয়েতে চলতে পারে। তো আমার কাছে মনে হয় না ইচ অ্যান্ড এভরি প্লেয়ারের সেম মাইন্ডসেট আপে থাকা উচিত এবং সেম জিনিস নিয়ে আগানো উচিত। অবভিয়াসলি সে কত ভালো প্লেয়ার এটা সবাই জানে, তাকে আলাদাভাবে বলার কোনো কিছু নেই, বাট অ্যাট দ্য সেম টাইম সেও জানে তার ক্রিকেট ইমপ্রুভ করতে হবে, এবং আমরাও জানি যে তার কাছ থেকে আমাদের বেস্ট পারফরমেন্সটাই দরকার। তো আমার কাছে মনে হয় যে ইকুয়ালি যে প্লেয়ারটা কেবল ডেবু হচ্ছে, সেও যেন ওই ফিলটা করে যে না, আমি টিমের একটা পার্ট, ডিফারেন্ট কোনো অংশ না, এবং টিমটা যেন একসাথে লড়তে পারে সব জায়গায়। অ্যাজ এ প্লেয়ার হু ইজ বিন ইন দ্য ন্যাশনাল টিম ফর মোর দেন 10 years নাও, 2016 ড্রেসিং রুম ভাইবটা কেমন ছিল আর 2026 ড্রেসিং রুমের কালচারটা কেমন?
আহ, সত্যি কথা বলতে আমি যখন ফার্স্ট ডেবু হয়, মানে আমি যখন টিমে আসি, তখন প্লেয়াররা যারা খেলতো তারা মোস্ট সিনিয়র, অনেক সিনিয়র। কিছু জিনিস আছে না যে আপনি চাইলে ওই ফানটা করতে পারবেন না। আর আমি নিজেও একটু কনজারভেটিভ ছিলাম, যে আমি খুব একটা বেশি কথা বলতাম না। বাট এট দ্য সেম টাইম আপনি যাদের সাথে খেলতেছেন তারা ডেবু হওয়ার আগে থেকে 10 বছর সিনিয়র, আর এজে তো সিনিয়রই, তো ওই জায়গাটায় সবসময় ফান হতো না। বাট তারা খুবই জলি মাইন্ডেড ছিল, তারা ফান করতো। আমরা হয়তো বা ইনভলভ হতে পারতাম না, অনেক প্লেয়ারই যারা জুনিয়র ছিলাম। বাট এখন যদি আমি ড্রেসিং রুমের কথা চিন্তা বলি, এখন টোটালি ফান, ফান অফ ক্রিকেট চলে। আচ্ছা, তো ক্রিক- সবাই মোটামুটি ইকুয়াল হিসাবে দেখা আপনি হচ্ছে। যদি দেখেন, বিশেষ করে আমি যদি আমার ফরম্যাটটার কথা বলি, টি-20 সাইডে 8টা প্লেয়ার আছে যারা 19 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো তারা তো সবাই ফ্রেন্ড। অ্যান্ড তাসকিন, ফিজ আর যারা কয়েকজন আছে তারা মোটামুটি আমার ব্যাচের। সো খুব একটা পার্থক্য নেই, এজ পার্থক্য নেই, এবং ক্রিকেটিং ওয়াইজ যে খুবই মানে পার্থক্যর জিনিসটা ওটা নেই। আর আমরা খুবই ফ্রেন্ডলি একটা সম্পর্ক যেটা বলা হয়। তো ওই জায়গা থেকে দেখলে আমরা ক্রিকেটটা তো এনজয়, অবভিয়াসলি আপনি যদি পারফর্ম করতে চান আপনি এনজয় করাটা খুব দরকার। আমার মনে হয় আমরা ড্রেসিং রুমটাকে যতটা ফ্রিলি রাখতে পারি এবং রাখার চেষ্টা করি, এটা প্লেয়ারদের হেল্প করে মাঠে পারফর্ম করার জন্য। সো এই সুপারস্টার যে দ্য কালচার, এটা সরাতে পারলে কি পারফরমেন্সেস গুলো অটোমেটিকলি বেটার হওয়ার চান্স? না, 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 সুপারস্টার কালচার না, জিনিসটা হচ্ছে সুপারস্টার আমি কি সেটা তো আমি জানি। রাইট, বাট আমি যদি নিজের ভিতর যেটা, হ্যাঁ। এক্স্যাক্টলি, আমি যদি এখন একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, এখন একটা প্লেয়ার ভালো, সে যদি সবসময় চিন্তা করে আমি তো ভালোই, অবভিয়াসলি তাকে চিন্তা করা উচিত সে ভালো। তার সাথে সাথে তার ওয়ার্ক এথিকও চেঞ্জ করা উচিত, কারণ আহ, যে ক্রিকেট হচ্ছে সেই ক্রিকেটে আপনি একই প্যাটার্নে ক্রিকেট দিয়ে বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। আমি এই জন্যই বললাম যেন ওই প্লেয়ারটা যেন কখনো ড্রেসিং রুমে ফিল না করে আমি তো সুপারস্টার, আমার কাজগুলো আলাদা। নো, যে 15টা প্লেয়ারই কাজ এক, আমরা যে কোনো জিনিস করব সেটা যেন 15টা প্লেয়ার একসাথে করতে পারি। সো ওই মাইন্ডসেট থেকে আমি বলেছি যে এখানে বিগ কোনো নেম নেই। অবভিয়াসলি ফিজ, তাসকিন, দুইজন যদি আপনি এখন বাংলাদেশের ক্রিকেটের পেস বোলিং ইউনিটে বলেন বিগ নেম, অবভিয়াস এখন রানা সেখানে আসতেছে, বাট রানার কেরিয়ার কিন্তু খুব একটা বেশি দিনের না। জি। আমরা রানাকে কাউন্ট করি অ্যাজ এ এক্সপেক্টার হিসাবে, বিকজ অফ সে অনেক জোরে বল করে। বাট আপনি যদি ম্যাচুরিটির কথা চিন্তা করেন তাহলে ফিজ এবং তাসকিনের ধারে কাছেও কোনো প্লেয়ার নেই। তাদের মোটামুটি ইন্টারন্যাশনাল কেরিয়ারও অনেক দিন, ইন্টারন্যাশনাল খেলার অভিজ্ঞতাও অনেক দিন। সো ওই জায়গা থেকে আমি বলেছি যে একটা নিউ কামার প্লেয়ারও যেন ওই মাইন্ড সেট আপটা নিয়ে থাকে, এবং একটা ওল্ড প্লেয়ারও যেন ওই মাইন্ড সেট আপটা নিয়ে টিমে ইনপুট দিতে পারে। যেহেতু আপনি এখন ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, ইউ ওয়ার্ক উইথ বিসিবি অ্যাজ ওয়েল ডিরেক্টলি, আপনার কি মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে ওই এনভায়রনমেন্ট আছে টু বিল্ড দ্য নেক্সট জেনারেশন অফ সুপারস্টার্স? অবভিয়াসলি, কেন থাকবে না? আপনি যদি দেখেন যে প্লেয়াররা যদি পারফর্ম, সুপারস্টার হয় কখন? যখন আপনি ইম্প্যাক্ট দিচ্ছেন টিমের মধ্যে, আপনি পারফর্ম করতেছেন রেগুলার বেসিসে, আপনার হাত ধরে টিম জিততেছে। তো অবভিয়াসলি মোস্তাফিজের হাত ধরে তো বাংলাদেশ অনেক টিম, অনেক ম্যাচ জিতেছে। তাসকিনের হাত ধরে জিতেছে। ইদানিং হৃদয় খুব ভালো পারফরমেন্স করতেছে। তো এরাও যখন একটা সময় যাবে, আরো 4-5 বছর ক্রিকেট খেলবে, দেখবেন এরাও একটা বিগ নেমে পরিণত হবে। সো একটা জিনিস আমি অলওয়েজ বিলিভ করি, রেকর্ড হয় রেকর্ড ভাঙার জন্য। সো অবভিয়াসলি আগে যদি কোনো সুপারস্টার থেকে থাকে তাহলে এখনো হবে এবং ভবিষ্যতে হবে। রাইট। আপনি কয়েকদিন আগে আপনার 100th ওডিআই ম্যাচ খেলেন, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভেরি মাচ। You have a batting average of 30 runs per match. Is that something you are proud of? নট রিয়েলি, বাট বাংলাদেশে হয়ে মনে হয় খারাপ না। আমি বলবো না যে খুব ভালো, বাট যে কন্ডিশনে আমরা বড় হয়েছি ক্রিকেট খেলে, আমার মনে হয় খুব খারাপ বলা যাবে না। 60-40 বলতে পারেন আপনি, 60% ভালো, 40% খারাপ। বাট এই এভারেজটাই যদি আমার অন্য কোনো কান্ট্রিতে হতো আমি বলতাম অবভিয়াসলি খারাপ। ক্যারিয়ারের শেষ পর্যায়ে what kind of batting average do you want to have in ODIs? ডিপেন্ড করে ফরম্যাট টু ফরম্যাট। ODI ধরেন, ODI ক্ষেত্রে ব্যাটিং অ্যাভারেজ কি করতে চান as by the end of your career? শেষ করার তো ইচ্ছা আছে 40-45-এ, বাট কতদিন ভালো উইকেট পাবো আর কতদিন খেলার সুযোগ পাবো এটাও আমি জানি না। কারণ এমন একটা জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়ায় আছি আমার কেরিয়ারের, অলমোস্ট 100 ম্যাচ খেলে ফেলেছি। এর ভিতরে যদি ম্যাক্সিমাম ম্যাচ দেখেন খুবই বাজে উইকেটে খেলেছি। বাজে উইকেট ইন সেন্স বলতেছি, ওডিআই ক্রিকেটে আমরা খেলেছি 250-240 উইকেটে ম্যাক্সিমাম টাইম। সো 240-50 উইকেটে এভারেজ যে করা যায় না জিনিসটা তা না, বাট একটা সার্টেন টাইমে আপনি যে কোনো সময় আউট হয়ে যেতে পারেন, কারণ উইকেটটা আমাদেরকে অতটা পারমিট করতো না যে খুব ভালো খেলো। এখন যেমন আপনি লাস্ট 2-3 সিরিজ ধরে দেখবেন যে প্লেয়াররা ভালো উইকেটে ক্রিকেট খেলতেছে। এরকম এই উইকেট যদি ধারাবাহিকতা আরো
5-6 বছর ধরে থাকে, অবভিয়াসলি আমাদের এভারেজ স্ট্রাইকের সবই বাড়বে। বাংলাদেশের ক্রিকেট টিম হয়ে খেলা ইজ নট ইজি। একটা সোশ্যাল মিডিয়ার ভোগান্তি তো আছে, বিসিবির টুকটাক ড্রামা চলে। সো এইসব ধরনের ডিফিকাল্ট সময় হু ইজ ইউর বিগেস্ট সাপোর্ট সিস্টেম? আহ, আমার কাছে মনে হয় আমার লাইফে বিগেস্ট সাপোর্টার একজনই, সেটা হচ্ছে আমার ওয়াইফ। নট অনলি যে আমি ক্রিকেট খেলি এর জন্য, বাট আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে একজন সাপোর্টার থাকে, সেটা তার ওয়াইফ, বিকজ সবচেয়ে বেশি সময় তার সাথে পার করে। ওই দিক দিয়ে বলবো যে অনেক হেল্পফুল, এবং যে জিনিসগুলা অনেক সময় হয় না যে পারফরমেন্স না করলে আপসেটটা অটোমেটিক চলে আসে, বিকজ আপনি পরিশ্রম করেন পারফরমেন্স করার জন্য, বাট ওই একটা সার্টেন টাইম থেকে যে সময়টা ওয়াইফের হেল্পটা অনেক দরকার পড়ে, আমার মনে হয় এই দিক দিয়ে আমার ওয়াইফ। ইফ আই এম নট রং, আপনাদের প্রায় 12 বছরের প্রেম। সো ক্যারিয়ার শুরুর দিকে একটা পার্টনার কিভাবে একটা ক্রিকেটারকে সাপোর্ট করে টু গেট টু দ্য টপ? ফার্স্ট অফ অল, যখন আমার সাথে তার রিলেশন খুব একটা যে ক্রিকেটিং সাপোর্টার ছিল তা না, মানে আমার ক্রিকেট আমারই ছিল, বাট অ্যাজ এ হিউম্যান বিং ভালো করার জন্য তার অনেক যথেষ্ট পরিমাণে সাপোর্ট আমার কাছে ছিল, ফ্যামিলি ওরিয়েন্টেড হওয়ার জন্য এবং হাম্বেল থাকার জন্য। ওই জিনিসগুলা সবসময় এখনো এখনো ওই জিনিসটাই আছে, বাট হ্যাঁ, যখন ক্রিকেটের 2021-এর পরে সাপোর্টটা একটু বেশি পেয়েছি আমি, বিকজ 2021-এ ওয়ার্ল্ড কাপের পরে আমি আউট অফ টিম ছিলাম, ওই সময়টা একটু আপস এন্ড ডাউন ছিল, তো ওখান থেকে আমার কাছে মনে হয় যে ওই সাপোর্টটা খুব দরকার ছিল। রাইট। ক্রিকেট মাঠে খেললে তো ইউ আর দ্য বস, বাসায় কি আপনি বস? বাসায় আমার কাছে মনে হয় না যে কোনো হাজবেন্ডই বস হতে পারে, বাট চেষ্টা করি বস হওয়ার, রাইট। জানি না হতে পারি কিনা। আর টিমকে সামাল দেওয়ার ইজিয়ার নাকি ওয়াইফকে হ্যাপি রাখার ইজিয়ার? মোটামুটি দুইটা কাজই আমি চেষ্টা করতেছি ভালো করে করার, এখন তোরই তো কোনো কমপ্লেন আসেনি। আপনি কয়েক বছর আগে বাবা হন, আর মানুষ প্রায় বলে যে বাচ্চা হলে তাদের পুরো লাইফটা চেঞ্জ হয়ে যায়। আপনার ক্ষেত্রে কি সেম? লাইফটা চেঞ্জ হয়েছে কিনা আমি বলতে পারবো না, বাট অ্যাজ এ মেন্টালিটি আমার অনেক চেঞ্জ হয়েছে, স্পেশালি মেয়ে হওয়ার পরে। Does that also affect your cricketing game or it's never? ইয়া, ডেফিনেটলি। যেমন? যদি আমি বলি, আমার যখন ইয়াং এজে ছিলাম, তখন আমার আহ, যে চলাফেরা ছিল, যে ওয়ে অফ থিঙ্কিং ছিল, আফটার ম্যারিড সেটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। আফটার ম্যারিডের পরে যে ওয়ে অফ চলাফেরা বা থিঙ্কিং ছিল, সেটা মেয়ে আসার পর আরো টোটালি চেঞ্জ হয়ে গেছে। জিনিসটা হচ্ছে যে, বিয়ে করার পর একটু ধৈর্য বেড়েছিল, বাচ্চা হওয়ার পর আরেকটু বেড়ে গেছে। ইন্টারেস্টিং, রাইট। সো ক্রিকেট খেলা থেকে রিটায়ার করার পর আপনার কি করার ইচ্ছা? পলিটিক্স? এইটা না, এখনো রিটায়ারমেন্টের কথা চিন্তা করিনি, সো এটা এখনো ধারণা নেই। ধরেন আপনি যদি কালকে রিটায়ার করেন, what would you do? আই ডোন্ট নো, ওই চিন্তা এখনো আসে না এটা। রাইট, বাট আপনার ব্যবসা বা পলিটিক্সের প্রতি তেমন না, কোনো- কোনো ইন্টারেস্ট নেই, বিকজ ব্যবসা আমার দ্বারা হবে না। আমি এত মানে থাকে না যে ব্যবসার মধ্যে যে চিন্তাধারাগুলো, ওগুলো আমার ভিতরে নাই। পলিটিক্স তো একবারে নেই। আর ক্রিকেটিং এর ইকোসিস্টেমে যে কোচিং আছে বা বোর্ড রিলেটেড ডিউটিস, এগুলোর প্রতি শখ কাজ করে? হয়তোবা আমি এটা ভালো পারবো, বাট কখনো এটা নিয়ে চিন্তা করিনি। রাইট। এখন আমরা চলে যাবো আরেকটা গেম সেগমেন্টে। 60 সেকেন্ডসে ক্রিকেট ট্রিভিয়া কোয়েশ্চেন্স। আপনাকে 60 সেকেন্ড দেওয়া হবে। ইউ হ্যাভ টু নেম অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান অফ দ্য 10 পিপল মেনশনড। ওকে, ফার্স্টে হচ্ছে টপ 10 ODI রান স্কোরার্স অফ অল টাইম। We're starting in 3. রান স্কোর, Top 10 ODI রান স্কোরার্স অফ অল টাইম এত কি গ্লোবালি। আইডিয়া আছে কিনা আমার 10 বুঝতে জনের পারছি মধ্যে না। মানে যে জয়জনী পারে, নো ওয়ারিজ। ওকে, স্টার্টিং ইন 3, 2, 1, 60 seconds. এর Go. ভিতরে তো দুইজনই আছে ইন্ডিয়ার, সচিন আর হচ্ছে বিরাট। Sachin Tendulkar number 1 done, number 2 Virat Kohli done. Abjan Baki. সাঙ্গাকারা, Sangakkara 3. রোহিত শর্মা, Rohit Sharma আছে number 9. 9 আছে। আর কে, কয়েকটা ছয়জন বাকি। দেশের ছয়জন বাকি। দেশের কয়েকটা কথা বলেন। Australia, South Africa, Sri Lanka, Pakistan. রিকি পন্টিং, Ricky Ponting. সাউথ আফ্রিকা, রাইট? সাউথ আফ্রিকার Big player. হার্শেল গিভস। Nope, আপনার টিমে খেলছিল IPL এ। আইপিএল এ সাউথ আফ্রিকা, আপনি যে টিমে খেলছেন IPL এ, সেই টিমে খেলছিল উনি। Legend of that team. South African. Big player. আমার টিম আইপিএল এ কি খেলছে? আর পাকিস্তানে আরেক প্লেয়ার আছে, বিগ বিয়ার্ড, দাড়িওয়ালা প্লেয়ার, হার্ড হিটার। হার্ডিটার। হার্ড হিটার, বিগ প্লেয়ার। আহে, মানে কেমন সময় বাকি আছে? ইনজামাম। Yes, Inzamam. আচ্ছা। Okay, done. Time's up.
হাই আমার আইকিউ খুবই খারাপ এই বিষয়ে। আমরা মিস করেছি হচ্ছে জায়াসুরিয়া নাম্বার 5, জায়ওয়ার্দেনা নাম্বার 6, ইনজামাম হক বলা হয়েছিল, ক্যালিস নাম্বার 8, আমার টিম মানে কলকাতা নাইট রাইডার্স। ও, আর রোহিত শর্মা তো বলা হয়েছে, আর গাঙ্গুলি ছিল নাম্বার 10। এখন আরেকটা ট্রাই করবো, এটা অনেক ইজিয়ার হবে আপনার জন্য। টপ 10 বাংলাদেশি টেস্ট রান স্কোরস টোটালে 60 সেকেন্ডসে বলতে হবে। টোটাল টোটাল, একদম টোটাল রান স্কোরস, মানে হাইয়েস্ট আর কি, টোটাল রানস ইন টেস্ট ম্যাচেস মানে বাংলাদেশি। এক ইনিংসে নাকি ওভারঅল? ওভারঅল তাহলে তো ওই যে ইজি। সিনিয়র তারাই খেলবে, যত ম্যাচ বেশি তারাই। 3, 2, 1 গো। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোটা। সাকিব আল হাসান, মুমিনুল হক, সৌরভ, মাহমুদুল্লাহ রিয়াদ, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস। লিটন দাস, ইয়েস। হ্যাঁ, 5 জন বাকি। আরো 5 জন। হ্যাঁ, নাজমুল শান্ত ইয়াপ, হ্যাঁ, নাম্বার 9। আর সৌরভ বলছি, 4 জন বাকি। আরো 4 জন বাকি। হুম। তাহলে এর পরের ধাপে ধাপে আসবে। How long do we have left? 30 seconds, আচ্ছা। আচ্ছা, মুশফিক, তামিম, হ্যাঁ 4 জন সিনিয়র বলেছি। হ্যাঁ, আমরা 6 জন 2 জন। হয়েছে টোটালে। সৌম্য, চান্স, সৌরভ ভাইয়ের নাম তো বলে আইডিয়া নেই খুব একটা, মনে পড়তেছে না। ওকে, বাকি ছিল হচ্ছে হাবিবুল বাশার নাম্বার 6, সরি, হ্যাঁ, হাবিব হাসান, আশরাফুল ভাই। মোহাম্মদ আশরাফুল নাম্বার 8, এবং নাম্বার 10 দেখি একটু গ্যাস করতে পারেন নাকি না। একটু সারপ্রাইজ লাগছে আমার কাছে, উনি অনেক পরে ব্যাটিং করে actually। মোহাম্মদ রফিক। না, No. এক্সিস্টিং টিমে হিজ 10th হাইয়েস্ট টেস্ট স্কোর অফ অল টাইম বাংলাদেশে। সে ভালোই পড়ে নামে, মিডল অর্ডার প্লেয়ার, মিডল অর্ডার না, মিডলেরও পড়ে নামে। আরো পরে নামে হ্যাঁ, রাজিন সালে। না, না। এক্সিস্টিং টিমের প্লেয়ার, সে টপ 10 স্কোরার্সে আছে। মেহেদী হাসান মিরাজ, ও 10th হাইয়েস্ট রান স্কোরার। এখন সত্যিকারে বলেন যে ক্যাপ্টেন হওয়া, এটা কি আপনার চাওয়া ছিল নাকি বোর্ড আপনাকে বলছে তাই আপনি করতেছেন? চাওয়া তো অ্যাজ এ প্লেয়ার হিসেবে ফার্স্ট চাওয়া ছিল ইন্টারন্যাশনাল খেলা, তারপর ভালো ভালো খেলা। অবভিয়াসলি আপনি যখন ডে বাই ডে সিনিয়র হবেন, একটা সময় মনে হচ্ছিল যে আমার কাছে আসতে পারে, কারণ আমি ওই ওয়েতেই ছিলাম, অ্যাজ এ টেস্ট টিমে ভাইস ক্যাপ্টেনও ছিলাম, তো আমি এক্সপেক্ট করতেছিলাম যে আমার কাছে আসবে। ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যে স্পেশালি বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় প্লেয়ার দে ডোন্ট ওয়ান্ট দ্য ক্যাপ্টেন্সি। তারা কেন চায় না? ডাজ ইট এফেক্ট দ্যার পারফরমেন্স? এটা টোটালি ইন্ডিভিজুয়াল। অনেকে আছে ক্যাপ্টেনশিপ নিলে তার কাছে মনে হয় যে এটা বাড়তি প্রেশার, তার গেম থেকে বের হয়ে যাবে। আবার অনেকের কাছে আছে যে সে ক্যাপ্টেনশিপ নিলে তার কাছে মনে হয় যে তার অথরিটিটা বেড়ে যায়, তার দায়িত্বটা বেড়ে যায়। আপনি দেখবেন অনেক প্লেয়ার আছে যারা ক্যাপ্টেনশিপ নিয়ে খারাপ খেলে, আবার অনেক প্লেয়ার আছে জিরো প্লেয়ার ক্যাপ্টেনশিপ নিয়ে খুব ভালো খেলে, বিকজ অফ ওই যে একটা দায়িত্ব জ্ঞান যে বেশি এক্সট্রা এফোর্ট চলে আসে। তো আমার কাছে মনে হয় এটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসেবে ভ্যারি করে। সো ইউ লাইক দ্য প্রেস কনফারেন্সেস? এটা তো একটা পার্ট অফ পার্সেল, the আপনাকে ক্যাপ্টেন responsibilities, হতে গেলে এটা হতেই হবে, বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আপনি চিন্তা করেন আপনার কতখানি দায়িত্ব চলে আসবে। সো ক্যাপ্টেন হয়তো you enjoy the role, you're Yeah, yeah, happy definitely. relishing the role. একটা ক্রিকেট ক্যাপ্টেনের কি কি দায়িত্ব থাকে যেটা একটা সাধারণ ফ্যান আসলে জানে না? আমার ক্যাপ্টেনশিপ তো খুবই সিম্পল, আমার কাছে মনে হয় না খুব বেশি আমি এটা নিয়ে চিন্তা করি। আমার যেটা ফার্স্ট যে জিনিসটা যেটা মনে হয়, অবভিয়াসলি ক্যাপ্টেন তারই হওয়া, মানে তাকেই মানায় যে সবসময় প্রোঅ্যাক্টিভ থাকে। তো আমি যখন নর্মাল প্লেয়ার ছিলাম, আমার থেকে যে মানে যে যার আন্ডারে আমি খেলেছি সে আমার থেকে প্রোঅ্যাক্টিভ ছিল, আমি ওইভাবে হয়তো বা চিন্তা করতাম না। বাট আপনি যখন ক্যাপ্টেন হবেন, আপনার আন্ডারে 15টা প্লেয়ার থাকবে, আপনাকে 15টা প্লেয়ারকে নিয়ে চিন্তা করতে হবে। শুধু নট অনলি যে ইয়োর গেম, 15টা প্লেয়ারের গেম সম্বন্ধে জানতে হবে, যে কার কি উইক পয়েন্ট, কার কি স্ট্রং পয়েন্ট, কারে কোথায় খেলানো যাবে, কিভাবে টিম বিল্ড আপ করতে হবে, প্লাস কোচদের সাথে কথা বলা, ম্যানেজমেন্টের সাথে কথা বলা, প্রেস কনফারেন্স করা। ওভারঅল আমার কাছে মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এই জিনিসগুলোর দায়িত্বটা অনেক বেড়ে যায়। থিং অ্যাজ এ ক্যাপ্টেন আই ওয়ান্ট টু আস্ক ইউ যে 10 বছর আগে ফ্যানদের আর প্লেয়ারদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা এখন আমরা তেমন দেখতে পাই না, যে বাংলাদেশের ক্রিকেটের চেহারাটা অলমোস্ট একটু হলেও পাল্টেই গিয়েছে। হাউ ডু উই রিবিল্ড দ্যাট রিলেশনশিপ বিটুইন দ্য ফ্যানস এন্ড দ্য ইকোসিস্টেম? খুবই ডিফিকাল্ট, বিকজ 10 বছর আগে আমাদের এক্সপেকটেশন খুবই কম ছিল, আহ, এখন এক্সপেকটেশন অনেক বেশি। সো এক্সপেকটেশন যখনই ম্যাচ না করে তখনই মানুষের একটা বলতে পারেন নেগেটিভিটি চলে আসে। আপনি 10 বছর আগে বাংলাদেশ টিম একটা ম্যাচ জিতলে আমরা সবাই ঢোল পিটায় বেড়াতাম যে না একটা ম্যাচ জিতছে। এখন কিন্তু মানুষ একটা ম্যাচ জেতাতে খুশি না। অবভিয়াসলি আপনার ক্রিকেট যদি অ্যাজ এ কান্ট্রি হিসেবে আপনি ডেভেলপ করতে চান, আপনার নতুন প্রজন্মকে তো এক স্টেপ আগে নিয়ে যেতেই হবে। তো
আমরাও চেষ্টা করি, আমরা যে চেষ্টা করি না তা না, আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল প্লেয়ারও চেষ্টা করি যে আমরা কিভাবে ড্রেসিং রুমটাতে খেলা শেষ করে হাসি মুখে ব্যাক করতে পারি। আমরা জিতলে আমরা যে 15 জন হ্যাপি হই বা টিম ম্যানেজমেন্ট, আমরাও জানি যে সাথে সাথে বাংলাদেশ, হোল বাংলাদেশ হ্যাপি হয়। বাট সামটাইমস আমাদের ল্যাকিংস অনেক আছে, যেটা ক্রিকেটিং ল্যাকিংস এত বেশি আমাদের যে বড় বড় টিমগুলোর সাথে কম্পিট করতে খুব ডিফিকাল্টি হয়ে যায়। আমরা দেখতেছি যে বাইরের দেশগুলোতে যে প্রত্যেকটা দেশই চেষ্টা করে যে এক একটা ফরম্যাটে স্পেশালিস্ট প্লেয়ার ক্রিয়েট করা। বাংলাদেশের প্ল্যানিংও কি সেম জিনিসটা এখন ফাইনালি হচ্ছে? নট রিয়েলি, আমি বললাম না আমাদের ক্রিকেটিং কাঠামোটা এতটাই খারাপ যে যাদের সাথে আমরা কম্পিট করি, আপনি আলটিমেট জিনিস কি, আলটিমেট গোল হচ্ছে বিগার পিকচার ওয়ার্ল্ড কাপ, রাইট? তারপর বাংলাদেশের জন্য এশিয়া কাপ আর মাঝে মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফি। তো আপনি কাদের সাথে খেলেন? তাদের বিগার পিকচারগুলো অন্যরকম। আপনি যাদের সাথে খেলেন তাদের সাথে আমাদের বাংলাদেশের ক্রিকেটের কাঠামোর কোনো মিলই নেই। আপনি আমাকে বলেন লাস্ট 3-4টা ওয়ার্ল্ড কাপের কথা যদি আমি বলি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, মানে এই এই যে 4-5টা যে টিম আছে, এছাড়া কেউ সেমিফাইনাল খেলে ওয়ার্ল্ড কাপে? না। তাহলে আপনি কিভাবে এক্সপেক্ট করেন আপনি যাই সরাসরি সেমিফাইনাল খেলবেন? খেলেই তো এই 5টা টিম, বিকজ তাদের খেলা কোয়ালিটিটাই তাদের সাথে যায়। তো আমরা আমরা খেলি কাদের সাথে? আমাদের কম্পিটিশনটা হয় কাদের সাথে? শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, তাও হাফ হাফ। ইদানিং পাকিস্তানের সাথে হচ্ছে। তো আমরা খুব কম, ওভারঅল হোল বাংলাদেশ আমার ক্যারিয়ারে 10-11 বছরে আমি তো কখনো দেখিনি যে আমরা ইন্ডিয়ার মাঠে মাঠে যাই ইন্ডিয়ার সাথে সিরিজ জিতে আনছি, নিউজিল্যান্ডের মাঠে যাই নিউজিল্যান্ড থেকে সিরিজ জিতছি। হ্যাঁ, একটা সিরিজ আমরা জিতেছি সাউথ আফ্রিকার সাথে, যায় সাউথ আফ্রিকাতে। এটা বিশাল অ্যাচিভমেন্ট ওই সময়ের জন্য। আর অস্ট্রেলিয়ার সাথে তো আমি খেলিই নি, মানে 11 বছর ক্যারিয়ারে আমি 3টা গেম খেলেছি, তিনোটাই ওয়ার্ল্ড কাপে। তো একটা প্লেয়ার সম্বন্ধে জানবে কিভাবে? ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ হলে তো আপনি আন্ডার প্রেশারে অলওয়েজ থাকেন। তো এই জিনিসগুলো অনেক ল্যাকিংস আমাদের। আপনি দেখবেন আমাদের প্লেয়াররা ম্যাক্সিমাম খেলে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা। তো পারফরমেন্সটাও আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের সাথেই হয়। আপনি যখন কন্টিনিউ বেসিসে ইন্ডিয়ার সাথে খেলবেন, কন্টিনিউ বেসিসে নিউজিল্যান্ডে, সাউথ আফ্রিকার সাথে খেলবেন, আপনি একদিন ফেল করবেন, 2 দিন ফেল করবেন, 3 দিনের দিন আপনি ওখান থেকে রেজাল্ট আউট করে বের হতে পারবেন এবং প্লেয়ার সম্বন্ধে উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্ট জানবেন। All the batsmen complain যে ব্যাটসম্যান আর used to playing on শেরে বাংলার একটা পিচে খেলতে আছে, বা বাংলাদেশ আর অনেক বেশি পিচ আছে। Why do you think the board is not utilizing the other stadiums? বিকজ অফ রেজাল্ট, আমার কাছে মনে হয়। কি মানে শেরে বাংলাতে বাংলাদেশের সঙ্গে খেলা, ইজ ইট এন ইজি ওয়েন টাইপ অফ সিচুয়েশন এর জন্য? আমি তো ওইটাই বললাম ফার্স্টে, আমি যদি শেরে বাংলা বেশি ম্যাচ না খেলতাম তাহলে আমার এভারেজও কমতো না, স্ট্রাইকারও কমতো না। জিনিসটা হচ্ছে যে শেরে বাংলায় খেলাটা অ্যাজ এ বলার হিসেবে খুবই ইজি, অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে খুবই ডিফিকাল্ট। বলার হিসেবে ইজি এই জন্য যে বলারটা অনেক সময় নিজে জানে না যে বলটা কি হবে, ব্যাটসম্যান কোথা থেকে জানবে? তো এই মাঠটাতে এমন একটা মাঠ যেখানে বড় বড় অনেক তারকা আসে, স্ট্রাগল করে চলে গেছে। তারা কি খারাপ প্লেয়ার? তারা তো খারাপ প্লেয়ার না। তো বিষয়টা হচ্ছে এমন একটা মাঠে আমরা ক্রিকেট এতদিন ধরে খেলেছি, আমি বলবো না রিসেন্ট পাস্টের কথা, রিসেন্ট পাস্টে উইকেট অনেক বেটার। এরকম উইকেট যদি আরো 6-7 বছর প্রোভাইড করতে পারে তাহলে প্রত্যেকটা ব্যাটসম্যানের স্ট্রাইক রেট, এভারেজ সবই বাড়বে। বাট আমরা রিসেন্ট আগের যে খেলাগুলো আমরা খেলেছি, আপনি যদি খেয়াল করে দেখেন টি-20 ফরম্যাটে, যেখানে ওয়ার্ল্ড 180-70-এ খেলা খেলে, আমরা খেলেছি 120, 130। তো 120-30-এর খেলায় আপনি কিভাবে একটা ব্যাটসম্যানের কাছে আশা করেন যে সে 25 বলে 50 করবে? পারমিটই তো করতেছে না। 120 বলে 130 রান, তার মানে আপনার ওভার প্রতি রানই হচ্ছে 6.5। তো স্ট্রাইক রেট কোথা থেকে আসবে? তো এই জিনিসগুলো অনেক কিছু ছিল যেগুলো আমাদের স্ট্রাইক রেট, এভারেজ অ্যাজ একটা ব্যাটসম্যানকে খারাপ বানানোর জন্য যথেষ্ট ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম হোল বাংলাদেশ হ্যাপি বিকজ বাংলাদেশ জিতছে। হাউ ইম্পর্টেন্ট ইজ ইট টু লেট বাংলাদেশি প্লেয়ার্স গো অ্যান্ড প্লে ইন ফরেন লিগস? কারণ আগে আমরা দেখতাম যে অনেক সময় এনওসি দেওয়া হতো না, বা তাদেরকে বিদেশে গিয়ে সাইন করার সুযোগটা করে দেওয়া হতো না। হাউ ইম্পর্টেন্ট ইজ ইট যে একটা রিশাদ হোসেন ইজ নাও গোয়িং অ্যান্ড প্লেইং ইন দ্য বিগ ব্যাশ, বা একটা নাহিদ রানা গোয়িং টু দ্য পিএসএল অ্যান্ড প্লেইং সো ওয়েল? হাউ ইম্পর্টেন্ট ইজ দিস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ এটা আমি ভুক্তভোগী, সো আমি জানি যে এই জায়গাটা একটা প্লেয়ারের মাইন্ডসেটটা কিভাবে থাকে। আপনি রাতারাতি, মানে খুবই রেয়ার যে আইপিএল এর মতন ইভেন্টে বাংলাদেশের প্লেয়াররা রেগুলার খেলে। 2টা বিগ নেম ছিল, সাকিব আল হাসান, মোস্তাফিজ রেগুলার খেলতো। আহ, এরপরে কিন্তু সুযোগ পাওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল। তো সে- সেই জায়গা থেকে আমি একবার সুযোগ পেয়েছিলাম। বোর্ডে অনেকবার রিকোয়েস্টও করেছিলাম যে মানে অ্যাটলিস্ট আয়ারল্যান্ডের সাথে না খেলানোর জন্য টেস্টটা। বাট এই জিনিসটা কি, আপনি যখন
আইপিএল এর মতন একটা ইভেন্টে হোল সিজন যাবেন, ওখান থেকে অনেক কিছু শেখার আছে, সাথে সাথে আপনি হোল বাংলাদেশের হয়ে ওখানে যাচ্ছেন, আপনার ওই চাহিদাটা, আপনার ডেডিকেশন লেভেলটা অনেক উপরের দিকে চলে যাবে, এবং ওই ডেডিকেশন লেভেল নিয়ে যখন আপনি আবার নিচে মানে বাংলাদেশে হয়ে খেলবেন, তখন ওই জিনিসগুলো অনেক ইজি মনে হবে আপনার কাছে। সাকিব আল হাসান মুস্তাফিজ এমনি সাকিব আল হাসান আর মুস্তাফিজ হয় নাই, বিকজ অফ তারা ওই বড় বড় লেভেলগুলো ধরেছে, খেলেছে বিধায় কিন্তু ন্যাশনাল টিমে ইম্প্যাক্টটা ডিফারেন্ট। তো আমার কাছে মনে হয় যদি এই অপরচুনিটিগুলো বাংলাদেশের প্লেয়াররা পায়, যে কোনো ফ্র্যাঞ্চাইজির, তাদেরকে খেলতে দেওয়া উচিত। অ্যাট দ্য সেম টাইম সেই প্লেয়ারটারও বোঝা উচিত আলটিমেটাম হচ্ছে মেইন টার্গেট হচ্ছে আমার ন্যাশনালি টিম সার্ভ করতে পারবো সার্ভ করতে যেন পারে ভালো মতন, ওখানে যাওয়াটা হচ্ছে নিজের জন্য অভিজ্ঞতাটা অর্জন করতে পারে। Do you have sleepless nights over that one match for Kolkata Knight Riders? নট রিয়েলি, আমার কাছে মনে হয়েছে যে আমি ওটা প্রিপেয়ার ছিলামই না, কোনো কোনো কারণে প্রিপেয়ার ছিল না। হোল একে তো মাইন্ড সেটআপই ছিল না, বিকজ আমাকে টেস্ট ম্যাচের জন্য এখানে আটকাই দিয়েছে। যে একটা থাকে না যে সাইকোলজিতে, তো তখন কি মানে একটা প্লেয়ার হিসেবে বোর্ডের সাথে সেই কমিউনিকেশনটা হয় না, নাকি প্লেয়ার হিসেবে ইউ আর টোল্ড টু জাস্ট ডু হোয়াট এভার ইউ আর টোল্ড টু ডু? যে জিনিসটা ছিল যে অনেক কিছু আমরা বলতে চাই কিন্তু বলার মতন কোনো সাহস ছিল না আমাদের। আর তার থেকে বড় জিনিস যে বাংলাদেশে আমি বললাম না যে জিতার জন্য এতটাই মরিয়া, যে জিততেই হবে আপনাকে। আপনি প্লেয়ার গ্রো আপ করার কোনো ইচ্ছাই ছিল না, বা কাউরে অপরচুনিটি দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তো স্বাভাবিক, আমি যখন আইপিএলে কল পেলাম, আমি অনেক হ্যাপি যে আমি একটা বড় ইভেন্টে যাব, ওখান থেকে অনেক কিছু শেখার ছিল। আর আমি এমন একটা টিমে ছিলাম যে আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে সেখানে খেলানোর একটা সুযোগ আছে। সো যে কারণে হোক আমি আর যেতে পারলাম না। যখন গেলাম তখন আসলে আমার কাছে আর কিছু অপশনই ছিল না। আমি টিমে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে টিমে আমাকে খুব একটা প্রয়োজন নেই, এবং টিম থেকেও খুব একটা আমারে ওইভাবে সাপোর্ট দেয়নি। কেন বললাম আমি প্রিপেয়ার ছিলাম না? একটা ম্যাচের খেলার আগে একটা একটা মানুষকে বলার হয় যে তুমি কালকে খেলবা বা কোনো কিছু। লাস্ট 2 ম্যাচ ধরে আমি বসেছিলাম, আমার সাথে ওইভাবে কোনো কনভারসেশন হয়নি। সাডেনলি রাত 11টার দিকে আমার কাছে একটা টেক্সট আসলো যে তুমি খেলবা আইপিএল এর মতন ইভেন্টে। সো আমার কাছে যেটুক এনার্জি ছিল, আমি চেষ্টা করেছি। ক্রিকেটে অনেক সময় আপনার দিন যায়, অনেক সময় যায় না, তো আমার কাছে ওই দিনটা ছিল না। Yeah, damn. Do you feel like now যে the আচ্ছা, do you feel like যে now BCB is heading in the right direction? ইয়া, লাস্ট কিছুদিন ধরে আমার কাছে মনে হচ্ছে যে অনেক কিছুই ক্রিকেটের জন্য ইজিয়ার হচ্ছে, যে একটা প্লেয়ার যেভাবে চায় সেভাবে হচ্ছে। What are some changes you would like to see BCB make in the next few years? প্লেয়ার পয়েন্ট অফ ভিউ থেকে তো বলবো যে আগে যেটা হতো, যে আগে প্লেয়ারকে অনেক কিছু চাপাই দেওয়া হতো, যেটা এখন হচ্ছে না। এটা একটা ভেরি গুড সাইন যে যারা 22 গজে খেলবে তারাই ডিসিশনটা নিচ্ছে, এটা একটা পজিটিভ সাইন। আদার্স যে কাঠামোগুলো এখন হচ্ছে, ম্যাচ ফি আপগ্রেড হয়েছে, আমাদের আরো স্টেডিয়াম বাড়ানো উচিত, যে জিনিসগুলো কাজ হচ্ছে এগুলো তো অবভিয়াসলি দরকার, বিকজ আপনি কম্পিট করবেন ওয়ার্ল্ড কাপে এমন কান্ট্রিগুলোর সাথে যাদের ভরি ভরি অপশন আছে, আমাদের দেশে লিমিট অপশন। সো ভরি ভরি অপশন দিলেই আপনি ভরি ভরি রেজাল্টের আশা করতে পারেন। আজকে শেষ প্রশ্ন হলো যে আপনার এখনো লিটন দাসের প্রাইম আর 4-5 বছর ইজিলি আছে, সো হোয়াট ইজ দ্য বিগ গোল ইউ হ্যাভ সেট ফর ইয়ারসেলফ ফর দ্য রিমাইন্ডার অফ ইউর ক্যারিয়ার? অবভিয়াসলি এভারেজটা নট আপ টু দ্য মার্ক, আমি আগেও বললাম। মানে এখন তো আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে নিজেকে কাউন্ট করি, কিপিং তো আমার একটা সাইড পার্ট। তো অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে তিনোটা ফরম্যাটে আমি চেষ্টা করবো যেন, অবভিয়াসলি টি-20 ফরম্যাটটা এখন এমন হয়ে গেছে, এখানে এভারেজ স্ট্রাইক রেটের থেকে ইম্প্যাক্ট কতখানি দিতে পারতেছে এটা ডিপেন্ড করে। বাট ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটাতে তো অবভিয়াসলি এভারেজ বাড়ানো অনেক সুযোগ আছে, যে টিমকেও হেল্প করবো, সাথে সাথে নিজের এভারেজটার জন্য বাড়ে। Awesome. Thank you so much, Bha. Thank Thank you you so very much. much, bhai. That was the first episode of the Char Chokka podcast. Could be insightful like a time chill. So thank you so much for your থ্যাংক time. ইউ ভেরি মাচ। Inshallah. আর ওই যে ওটা বলে দিও যে ক্যাপ্টেনশিপের বিষয়ে যেন কেউ কিছু না বলে, হ্যাঁ। কেউ এই ব্যাপারে কিছু বলবো না, I can guarantee that. Thank you so much for your থ্যাংক ইউ time. ভেরি